শুরু করি যে মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব নেবার পর প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলেন এবং সেখানে তার শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছেন। একটা বিষয় খুব আলোচনায় আসছে যে তিনি বলেছেন যে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাই কেন, তার একটা কারণ হচ্ছে রাজনৈতিক বিবেচনায় শিক্ষক নিয়োগ। তিনি এটাকে পয়েন্ট আউট করেছেন। কিন্তু এই সরকার আসার পরপরই তো আমরা দেখলাম 8টি বিশ্ববিদ্যালয় একসাথে ভিসি নিয়োগ করা হলো এবং সেখানে যাদেরকে নিয়োগ দেওয়া হলো তারা সাদা দলের বা বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বে আছেন এমন ব্যক্তিরাই সেই ভিসি পদে নিয়োগ পেলেন। তাহলে আসলে সেই যে রাজনৈতিক বিবেচনায় শিক্ষক নিয়োগের কারণে র্যাঙ্কিংয়ে পিছিয়ে, সেই কারণটি থেকে কি এখন মুক্ত হতে পারছে? দেখেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যে কথাটা বলেছেন, এটা কিন্তু আমার ধারণা, এটা ওনার ফিলিংস থেকে উনি বলেছেন, উনি এভাবেই ভাবেন। আমাদের সমস্যাটা হলো কি জানেন, আমাদের সমস্যাটা হলো যে নতুন যে সরকারটা এসেছে, এই সরকার প্রধান যেভাবে ভাবেন, যা চিন্তা করেন, যা বলেন, তার সঙ্গে ওনার যারা সহকর্মী আছে, মানে ওনার ক্যাবিনেটের যারা সদস্য আছেন, তারা ঠিক একইভাবে ভাবেন কিনা, চিন্তা করেন কিনা, এটা আমার কাছে সন্দেহ হয়। মানে একটা সিনক্রোনাইজেশনের অভাব আমি অনুভব। উনি প্রত্যেকটা ক্ষেত্রে যা যা এই যে কথাটা বলছেন, দেখেন গত দুদিন আগে, পরশুদিন এবং তারা গতকালকে, এটা ছিল পুলিশ সপ্তাহ। হচ্ছে পুলিশ সপ্তাহের প্রথম দিন উনি বললেন যে আমরা দলীয় বিএনপির পুলিশ চাই না, আমরা দলীয় পুলিশ চাই না বললেন। তো তার ঠিক পরের দিন উনার অফিসে পুলিশদের একটা অনুষ্ঠান ছিল, ওই জন্য পুলিশ সপ্তাহের শেষ দিন আর কি। সেখানে ঢাকা রেঞ্জের ডিআইজি উনি ওখানে দাঁড়িয়ে বললেন যে উনি কিভাবে জাতীয়তাবাদের সৈনিক। ওনার সঙ্গে জিয়াউর রহমানের কবে দেখা হলো, ওনার সঙ্গে জিয়াউর রহমানের যখন 7ম শ্রেণীতে পড়েন তখন উনি জিয়াউর রহমানকে ধানের শীষের একটা মালা পরিয়ে দিয়েছিলেন। তারপর যখন আরো 2বার তার সঙ্গে দেখা হয়েছে 3 বছরের মধ্যে, এই যে কাহিনী আদ্য পান্তনি প্রায় 5-6 মিনিট বক্তৃতা দিয়েছেন, 5-6 মিনিট ধরে গেলে এটাই বলার প্রমাণ করার চেষ্টা করেছেন। আজ পর্যন্ত এক চুলো নড়েন নাই সেই জাতীয়তাবাদী। হ্যাঁ, নড়েন না, এবং উনি প্রমাণ করার চেষ্টা করেছেন যে উনার চেয়ে বেশি বিএনপি আর কেউ নাই। জিয়াউর রহমান এবং বেগম জিয়া ছিলেন, দুজন মরে গেছে, এখন উনি এই যে বুঝাতে চাইলেন। তাহলে এই কথাটার সঙ্গে আমাদের প্রধানমন্ত্রীর আগের দিনের কথা কোন মিল পাচ্ছেন না। এবং যখনই কথাগুলো উনি বলছিলেন তখন মঞ্চে প্রধানমন্ত্রী ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, স্বরাষ্ট্র সচিব ছিলেন এবং আইজি ছিলেন, সকলের উপস্থিতিতে কথাটা বললেন। কেন বললেন, কেন বলতে দেওয়া হলো? এবং বলার পর ওনাকে কিছু বলা হয়েছে কিনা আমি জানি না, ওনার ভিতরে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে যে আপনি তো প্রধানমন্ত্রীর দিক নির্দেশনাকে উপেক্ষা করছেন। উনি তো প্রধানমন্ত্রীর দিক উপেক্ষা করছেন ভাই, একদম স্পষ্ট একদিনের মাথায়। একদমই। আর এমন বক্তব্যটা তো আসলে ইনস্ট্যান্ট বক্তব্য না, তিনি একটা লিখিত বক্তব্য, যেটা লিখিত, চর্চিত, চিন্তিত একটা বক্তব্য দিচ্ছেন, সুচিন্তিত, তাই নয় কি? এখন এটা হলো কি, এখন ধরেন ওনার শুনলাম আমি ওনার নাকি চাকরি আছে 1 মাস, তো ঠিক আছে 1 মাস আছে, 1 মাস পরে কোনো এক্সটেনশন হবে? আমি কিন্তু সকৌতুকে অপেক্ষা করব যে 1 মাস পরে এক্সটেনশন হবে কিনা। অথবা ওনার চাকরি কি এই অপরাধে 1 মাসের আগেই ওনাকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হবে? 15 দিনে, 10 দিনে অথবা 7 দিন পরে তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া যায়। তাহলে এই দুটো কোনটা হবে? যদি প্রথমটা হয়, এই চাকরি এক্সটেনশন হয়, তাহলে বুঝবেন এই কাজ আগামীতে হতেই থাকবে। তখন সবার কাছে একটা মেসেজ যাবে যে এরকম ভাবে স্তুতি করলে, তোল দিলে, তাহলে তার চাকরি বেড়ে যায়। প্রধানমন্ত্রী মুখে যাই বলুন না কেন, তেলটাই আসো। আর যদি ওনার যদি অ্যাকশন নেওয়া হয়, যেহেতু চাকরি আছে 1 মাস, কি আর কমাবে, হয়তো কাল পরশু না করে বাদ দিয়ে দেওয়া হয়, 1 মাস আগেই তোমাকে অবসরে যেতে হবে। তাহলে বুঝতে হবে প্রধানমন্ত্রী যেটা বলেছেন সেটাকে সবাই মিন করছে, সবাই সেটাকে গুরুত্ব দিচ্ছে। আর যদি কিছুই না হয়, এক্সটেনশনও হলো না, ওনার আগেই চাকরি চলে গেল না, কিছুই হলো না, তাহলে বুঝতে হবে প্রধানমন্ত্রী কি বলেন কি বলেন না এর কোনো গুরুত্ব নাই। ওনার মতো উনি বলে যাচ্ছেন, এদের মধ্যে তেল দিয়ে যাচ্ছে। তো এখন এই 3টার কোনটা হবে আমরা অপেক্ষা করি।
দেখি। কিন্তু যে কথাটা উনি বললেন এটা আমাদের শুনতে ভালো লাগে না। দেখেন একই কথা বলি, উনি বলছেন দলীয় পুলিশ যেন দলীয় না হয়, ভালো কথা। এপ্রিল মাসের সম্ভবত 4 তারিখ 13 জন, না 4 না 22 তারিখ, এপ্রিল মাসের 22 তারিখে 13 জন ডিআইজি এডিশনাল ডিআইজি কে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। কেন দেওয়া হলো এই কারণে যে তাদের মনে করেছে যে এরা হয়তো আওয়ামী লাইনের লোক, আওয়ামী ঘরানার, এই জন্য বাদ দিন। মে মাসের 4 তারিখে আরো 16 জন ডিআইজি কে অবসর দিলেন। কেন দিলেন আপনি? বাধ্যতামূলক অবসর দিলেন তো। এবং এই কথাটা জিজ্ঞাসা করাতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন এটা রুটিন ওয়ার্ক। তাহলে আমরা কি প্রতি সপ্তাহে এরকম বাধ্যতামূলক অবসর দেখি? দেখি না। প্রতি সপ্তাহেও দেখি না, প্রতি মাসেও দেখি না। নতুন সরকার এলে পর দেখি। তাহলে রুটিন ওয়ার্ক ভাই কেমন করে? তাহলে দলীয় বিবেচনা তাদেরকে বাদ দেওয়া হচ্ছে। যদি দলীয় বিবেচনা বাদ দেওয়া হয় তাহলে পুলিশ দলীয় হবে না কেন? বাকি যারা যারা মনে মনে আওয়ামী পন্থী ছিল সবাই তারা বিএনপি হয়ে যাবে এবং তারা প্রমাণ করার চেষ্টা করবে তারা কত বড় বিএনপি। এবং প্রমাণ করার পদ্ধতি কি? পদ্ধতি হলো বিএনপির কর্মীর মধ্যে আচরণ করা। ঘুরে ঘুরে একটি হইল। এর মধ্যে আবার দেখলাম যে 50,000 কনস্টেবল তাদের বাড়িতে বাড়িতে লোক পাঠিয়ে দেখা হবে, তাদের ভেরিফিকেশন করা হবে তাদের নিয়োগটা ঠিক ছিল কি ছিল না। নিয়োগ ঠিক ছিল কি ছিল না দেখার জন্য বাড়িতে লোক পাঠাতে হবে কেন? তার মানে বাড়িতে লোক পাঠাবে এই লোকটা আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ছিল কিনা এটা বোঝার জন্য। আমি ধরে নিচ্ছি হাইপোথেটিক্যালি যে 2014 পরে যত লোক নিয়োগ হয়েছে সব আওয়ামী লীগের, আমি ধরে নিলাম। আপনি সবকে বাদ দিবেন? যদি আপনি সবকে বাদ দেন তাহলে আপনার সঙ্গে আওয়ামী লীগের পার্থক্য কি থাকলো? আবার অন্যদিকে ধরেন আপনি মানে আওয়ামী লীগ যখন এসেছিল 2014-তে তখন কি আগের সবাইকে বাদ দিয়েছিল? অনেকে বাদ দিয়েছিল, অনেকে বাদ দিয়েছিল ভাই। এইটাই তো কথা। মহাত্মা গান্ধী একটা কথা বলছিলেন যে আমি চোখের বদলে চোখ নেওয়ার পক্ষপাতী না। কারণ আমরা যদি চোখের বদলে চোখ নিতে থাকি তাহলে আমাদের পুরো দেশটা অন্ধের দেশে পরিণত হবে। আচ্ছা, তাহলে পার্থক্যটা কোথায় তৈরি হলো সেই প্রশ্নটা আপনি যদি ওদের মতই করেন তাহলে আপনার উপরে না আপনাকে আলাদা ভাববো কি হবে? আপনি তো মুখে বলছেন, আপনি যা বলছেন, আপনি যা করছেন, আপনি যে হাঁটছেন, আপনি যা পড়ছেন, কাপড় চোপড় সবকিছু মিলিয়ে তো আপনাকে আমি একজন ব্যতিক্রমী প্রধানমন্ত্রী হিসেবে ভাবতে চাই। আপনার কাছ থেকে এরকম আসবে কেন? একটা কথা ভাবেন, হাইপোথেটিক্যাল কথা বলি আপনাকে। যেমন ধরেন এই 50,000 পুলিশ কনস্টেবল এদেরকে যদি সবাইকে আপনি বাদ দিয়ে দেন তাহলে এই 50% ভালোবাসা আপনি কখনো পাবেন? এই 50,000 পুলিশ এবং তার পরিবার এদের কাছ থেকে ভালোবাসা আপনি কখনো পাবেন? কি পাবেন? ঘৃণা পাবেন। কিন্তু যদি আপনি 50,000 কে রেখে দিতেন তো এরা তো পুলিশের চাকরি করে না ভাই। এরা তো আপনাকে ভালোবাসবে, বলবে যে এই লোকটা কত উদার। আমরা আওয়ামী লীগের জয়েন করেছি তারপরে আমাদের উপর সে নির্ভর করছে। আবার ধরেন বিপরীত দিকে কি হবে? 50,000 তো বাদ দিবেন না। ভেরিফিকেশন যখন হবে, যারা ভেরিফিকেশন করতে যাবে সেখানে লেনদেন হবে, টাকা পয়সা অনেক লেনদেন হবে। তারা বলবে না আসলে বিএনপি চাপে পেরে আওয়ামী লীগের পরিচয় দিয়েছিল, এগুলো বলবে। তার মানে কি একটা বিশাল অঙ্কের টাকা পয়সা লেনদেনের ব্যবস্থা কিন্তু আপনি করে দিলেন। কেমনে হলো ভাই? এটাকে কি আইনের শাসন বলে? আইনের কোন ধারায় লেখা আছে যে আগের গভর্নমেন্টের আমলে দলীয় পরিচয় যারা পুলিশ হয়েছে তাদেরকে বাদ দিতে হবে? এই যে যেমন আপনারা আমলে যারা নিয়োগ হবে, আবার ধরেন এই আমলে যারা নিয়োগ হবে আপনি তাহলে দলীয় পরিচয় নিবেন, বিএনপি পরিচয়, আবার আগামী সরকার এসে আবার বাদ দিবে। এই মিউজিক্যাল চেয়ারকে আমাদের দেখতে হবে। মানে তাহলে এরকম একটা সমাধান, দুইটা সেট অফিসার থাকবে যারা আওয়ামী লীগের সময় এক সেট চাকরি করবে, বিএনপির সময় এক সেট, বা অন্য দলের জন্য হয়তো 3-4টা সেটও বানানো যেতে পারে। আমি জাস্ট এটা একটা মানে যোগ করেই বলছিলাম। কিন্তু এটা আরেক সমস্যা, এটা আমি বলে এটা আরেক সমস্যা। সেই সমস্যা হলো সে যখন জানবে যে আগামী 5 বছর আমি চাকরি করতে পারবো না, তাহলে আমি এই 5 বছরে এত ইনকাম করে নিব
যে ইনকাম দেওয়ার আগামী 5 বছর বসে গেল সমস্যা নাই। অথবা আগামী 5 বছরের জন্য কেউ না আসতে পারে সেই রকম একটা ব্যবস্থা করবো যেন আমরাই থাকতে পারি। মানে সব দিকেই বিপদের শেষ নাই। এই যে রেজাউল করিম মল্লিক যার কথা বলছেন, ঢাকার এই যে ডিআইজি যিনি বললেন, তিনি আওয়ামী লীগ আমলে তাকে চাকরি থেকে অপসারণ করা হয়েছিল এবং তিনি বলছেন সেই অনুষ্ঠানেই তিনি বলেছেন যে সরাসরি হস্তক্ষেপে, বেগম জিয়া সরাসরি হস্তক্ষেপে, তৎকালীন প্রধানমন্ত্রী হিসেবে তিনি তার সরাসরি হস্তক্ষেপে তিনি তার চাকরি ফিরে পেয়েছেন। একই রকম কথা ওই সেই ডিবি হারুন বলেছিলেন, আলোচিত ডিবি হারুন। তিনিও বলেছিলেন যে 2 বছর হবার আগেই তাকে চাকরি থেকে বাদ দিয়ে দেওয়া হলো বিএনপির সময়ে বিনা কারণে, এবং তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা তার পরামর্শে তিনি মামলা করেন এবং পরবর্তীতে মামলা করে তত্ত্বাবধায়ক সরকারের সময় চাকরি ফিরে পান। মানে সবাই কি আসলে ডিবি হারুনেরই একটা উৎপাদন তৈরি মানে প্রক্রিয়ায় আছে? আমি এই প্র্যাকটিসের সমালোচনা, এর আগেও ডিবি হারুনের আগেও এরকম একজন মানে বিখ্যাত লোক ছিল পুলিশের, তার নাম হলো কোহিনুর মিয়া। ওনাকে কিন্তু এই গভর্নমেন্ট আমলে চাকরি দেওয়া হয়েছে। এখন আপনি ভাবেন তো কোহিনুর মিয়ার কথা। কোহিনুর মিয়া কিন্তু এই 17 বছর মানে এই 16 বছর 15-16 বছর যে সে কিন্তু দেশেই ছিল, উনি দেশেই ছিলেন, কারণ ওনার পাসপোর্ট ছিল না, উনি বিদেশে যেতে পারেন, ঠিক আছে? উনি এই দেশেই ছিলেন এবং এই 15 বছর উনি লুকিয়ে লুকিয়ে ছিলেন। আমি জানি আমার ওনার দেখা হয়েছে, এর মধ্যে ওনার সঙ্গে একদিন আমার দেখা হয়েছে, উনি আমাকে বললেন এই কথাটা। তো আপনি ভাবেন তো কোহিনুর মিয়ার কথা, একটা লোক পুলিশের একদম বড় কর্মকর্তা, উনি রাজনৈতিক কারণে 15-16টা বছর লুকিয়ে লুকিয়ে দেশের মধ্যে নিজের নাম লুকিয়ে থাকার, তার তো একটা জীবন না, একটা মানুষ তোরে ভাই। আপনি তার মধ্যে ভাবেন, তার জায়গায় নিজেকে একবার বসিয়ে ভাবেন একটা মানুষ কিভাবে বাঁচে। সেই কোহিনুর মিয়া, তো এটা কেন? কোহিনুর মিয়া কি করেছেন? কোহিনুর মিয়া কি কোটি কোটি টাকা ইনকাম করছেন নাকি ভাই? তো এখন এই জিনিসগুলি কিন্তু আপনি যদি ইনকাম করে থাকেন আপনি তো বিচার করেন, কোনো সমস্যা নাই। চাকরি থেকে বাদ দিয়ে আপনি যে উদাহরণটা তৈরি করছেন, সেই উদাহরণের তখন যখন কোহিনুর মিয়াকে বাদ দেওয়া হয়েছে, তখন কিন্তু এই হারুনরা অন্য যারা আছে তারা সবাই খুব খুশি এই গেছে। তাহলে কি হলো? আপনারা যখন গেলেন কি হলো? তো আমার কথা এক আমলে দাপুটে আর এক আমলে লুকিয়ে চুরিয়ে কোনোভাবে টিকে থাকতে হবে, এটা কিন্তু সমস্ত পেশায়। আপনি সাংবাদিকদের মধ্যে দেখেন, আমাদের সাংবাদিকদের মধ্যে একই জিনিস। সাংবাদিক তো দুটো ইউনিয়ন আছে। সাংবাদিকদের দিকটা একটু বিশেষভাবে আলোচনায় আনবো, একটু তুলে রাখি আলোচনাটা। শিক্ষকদের দিয়ে শুরু করলাম, পুলিশের আলোচনাটাও হয়ে গেল। শিক্ষকদের সেই শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সেই আলোচনার আয়োজনটা যিনি সঞ্চালনা করছিলেন ডক্টর আব্দুল্লাহ আল মামুন, তিনিও আপনাদের সহবক্তা হিসেবে বিভিন্ন টকশোতে প্রায় আপনারা তার সাথে কথা বলেন থাকেন। তিনিও দেখলাম যখন শুরুতেই সালাম জানাচ্ছেন, তিনি নাম উল্লেখ করলেন উপাচার্য, সাদা দলের আহ্বায়ক, সাদা দলের নেতৃত্ব, ছাত্র দলের নেতৃত্ববৃন্দ এবং প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। এবং সালাম জানানোর সময়ও একটা মানে সেখানেও রাজনীতিকরণ হয়ে গেল কিনা, সাদা দল ছাত্র দল। শুনেন ভাই, রাজনীতি সব জায়গায় ঢুকে গেছে। যে বলে না একটা জানি বলছিল যে আমাদের রাজনীতিটা ভালোই ছিল, কিন্তু রাজনীতির মধ্যে পলিটিক্স ঢুকে সবটাকে শেষ করে দিল। এখন কিন্তু সেগুলো সব জায়গায় চলছে। আমি তো মনে করি ছাত্র রাজনীতি নিয়ে কথা বলার আগে শিক্ষক রাজনীতি নিয়ে কথা বলা, শিক্ষক রাজনীতি একদম বন্ধ করে দেওয়া, একদম। ছাত্র রাজনীতি চলতে পারে, ছাত্র সংগঠন, ছাত্র সংসদ হবে, তারা ছাত্রদের ওয়েলফেয়ার নিয়ে চিন্তা করবে, এটা থাকতে পারে, এটা নিয়ে আমার আপত্তি নেই। কিন্তু রাজনৈতিক দলের লেজুর হিসেবে থাকা উচিত না, কিন্তু শিক্ষক রাজনীতি থাকাই উচিত না, একদম উচিত না। শিক্ষকরা যখন রাজনীতি করে তো ছাত্ররা রাজনীতিকে আপনি বন্ধ করবেন কিভাবে? তো ছাত্র রাজনীতি করবে। শিক্ষকরা আগে দেখিনি আমরা, উপাচার্য বলতেছে যে ছাত্রলীগের লোকজন আসুক, তারপরে আমরা সিদ্ধান্ত দেব, মানে ছাত্রলীগের কাছে শুনে তারপরে সিদ্ধান্ত দেব। এই দলীয়করণের কি মানে আছে বলেন? দলীয়করণ আপনি একটা কঠিন একটা এক্সাম্পল দিন। কঠিন এক্সাম্পল কি হবে? এইবার তো 213টা আসন পাইছে বিএনপি, জামাত ৭, ঠিক আছে, মানে ইলেকশনের মাধ্যমে। আর কিছু আপনার হয়েছে মনে করেন যে স্বতন্ত্র হয়েছে, বিদ্রোহী প্রার্থী। আমাদের বাংলাদেশ এলাকায় হালুয়াঘাট নামক একটা জায়গা আছে, সেই হালুয়াঘাটে একজন স্বতন্ত্র এমপি, উনি আসলে আওয়ামী লীগ, উনি আসলে বিএনপির ছিলেন, নমিনেশন চেয়েছিলেন, পাননি। ওখানে নমিনেশন পেয়েছেন ইমরান সালে প্রিন্স,
প্রিন্স সাহেব নমিনেশন পেয়েছে। ইমরান সাহেব প্রিন্স বিএনপি একজন বড় নেতা, কিন্তু বুঝলেন। এখন প্রিন্স সাহেব নমিনেশন পেয়েছেন, কিন্তু প্রিন্স সাহেব নির্বাচনে হেরে গেছেন। সেন্ট্রাল লিডার স্থানীয় একটা ছেলের কাছে হেরে, এবং যিনি বিদ্রোহী যিনি ছিলেন উনি ইয়াং একটা ভদ্রলোক। তো এখন আমি আজকে এই ঘটনাটা আমি বললাম এই কারণে, আজকে আমি একটা পত্রিকায় একটা রিপোর্ট দেখলাম যে একদিন আগে ওখানে কিছু উন্নয়নমূলক কাজ হয়েছে, একটা ব্রিজের উদ্বোধন হয়েছে, একটা ভবনের উদ্বোধন হয়েছে, ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে, অমুক তমুক অনেক কাজ হয়েছে হালুয়াঘাট। সেখানে উপস্থিত ছিলেন ময়মনসিংহের তথ্য প্রতিমন্ত্রী, ময়মনসিংহ এলাকার আর কি ওই পার্শ্ববর্তী উপজেলার একজন এমপি, যিনি তথ্য প্রতিমন্ত্রী হয়েছেন, ইয়াসের খান নাকি এরকম নাম একজন, ওই তথ্য প্রতিমন্ত্রী উদ্বোধন করেছেন। তার সঙ্গে ময়মনসিংহ আমাদের মুক্তাগাছার আসার এমপি ছিলেন, ময়মনসিংহের জেলা বিএনপির সভাপতি ছিলেন, ময়মনসিংহের জেলা পরিষদের যিনি প্রশাসক তিনি ছিলেন, সবাই ছিলেন। এমনকি পরাজিত প্রার্থী ইমরান সাহেব প্রিন্স ছিলেন না কেবল ওখানকার এমপি, কারণ এমপি বিএনপি না, মানে বিএনপি থেকে পাশ করে নাই, সে বিএনপি প্রার্থীকে হারিয়ে পাশ করছে। এত বড় সাহস, অতএব তাকে বাদ রাখতে হবে, তাকে বাদ দিয়ে করা হয়েছে। এটা কি ঠিক হলো? ওই এলাকার মানুষ তো ওই ছেলেটাকে ভোট দিয়েছে ভাই, ওই ভদ্রলোকে তারা ভোট দিয়েছে। তো ওই এলাকার মানুষের মনে কি আপনি ঢুকতে পারলেন? আমি বিএনপি নেতৃবৃন্দকে বলি, আপনারা যে গায়ের জোরে এমপি সাহেবকে বাদ দিয়ে প্রিন্স সাহেবকে দিলেন, পরাজিত প্রার্থী ওখানে গেল, সে উদ্বোধন করলো, বিএনপির লোকাল কমিটির লোক থাকলো, সবাই থাকলো। 2 দিন আগে যে বিএনপি করতো উনি বিদ্রোহী হয়ে এমপি হয়েছেন, ওনাকে বাদ দিলেন কেন? কারণটা কি? ওনাকে তো জনগণ চায়। প্রিন্স সাহেব বলবেন যে না, আমাকে তো দল নমিনেশন দিয়েছে। দল তো আপনাকে নমিনেশন দিয়ে ভুল করেছে, দল যে আপনাকে নমিনেশন দিয়ে ভুল করেছে তার প্রমাণ হলো আপনি ফেল করছেন। আসলে রুবেল সাহেবের নমিনেশন পাওয়ার যোগ্য ছিল। রুবেল সাহেব ধানের শীষ ছাড়াই পাস করছে, ধানের শীষ পাস সে আরো অনেক ভোট পাইছে। তো এই জিনিসগুলো আপনি কিভাবে দেখতে পারলেন? এটা দলীয়করণ না। তাহলে আমি মনে করার চেষ্টা করতেছি, এই তারেক রহমান সাহেব নির্বাচিত হওয়ার পর বলেছিলেন ভাষণে যে আমাকে যারা ভোট দিয়েছেন, আমার বিপক্ষে যারা ভোট দিয়েছেন এবং যারা ভোটই দেননি, এই সরকার সকলের সরকার। তো এই সরকার তো রুবেলেরই সরকার না, ওই এমপি সাহেবের সরকার তো না। এটা এই সরকার দায়িত্ব নেবার পর থেকেই এই সরকার দায়িত্ব নেবার পর থেকেই দলীয় নিয়োগ, মানে সেই বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে এই বিশ্ববিদ্যালয়ের কথা বললাম, 8টি বিশ্ববিদ্যালয়, দুদকেও মানে সরিয়ে দেওয়া, প্রশাসন, পুলিশ, এমনকি সেনাবাহিনীরও কিছু রদবদল হয়েছে, সবখানে দলীয় বিবেচনার কথা বলা হচ্ছে। একটা পুরনো প্রশ্ন যে এই দলীয় বিবেচনায় দিয়ে কি খুব লাভ হয়? মানে সেনাবাহিনীর ক্ষেত্রে যেই এখন মাসুদউদ্দিন চৌধুরী গ্রেপ্তার হয়ে আছেন বা বিদেশে আছেন ময়নু আহমেদ, তারাও আসলে টুকটাক দলীয় বিবেচনার ছিল তাদের প্রতিও, সেটা আমরা জেনেছি যে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে ময়নু আহমেদকে তখন সেনাপ্রধান করা হলো, বা মাসুদউদ্দিন চৌধুরীকে আত্মীয়তার জেরে তাকে নবম ডিভিশনের জিওসি করা হয়েছিল। পরে তাদের দ্বারাই নিপীড়নের শিকার হয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী, এবং বিএনপি, আওয়ামী লীগ সব একদম গণহারে নিপীড়নের শিকার হয়েছেন। দলীয় বিবেচনায় দিয়ে কি এমন মানে ক্ষতি তো হলো সেই সময়? ক্ষতি তো হয়। শুনেন, সরকারি দলীয় বিবেচনা যারা নিয়োগপ্রাপ্ত হয় তারা ওই সরকারকে সার্ভ করবে এটা গ্যারান্টেড না। কারণ সরকারি দলীয় বিবেচনা হয় যেটা, সরকার তো পাওয়ারফুল, সেই ক্ষমতার একটু ছিটে ফোটা পাওয়ার জন্য সবাই নিজেকে সরকারি বলে। আওয়ামী লীগ আমলে আমি অনেকবার বলেছি, আওয়ামী লীগ আমলে যদি আপনার সঙ্গে রাস্তায় 10 জন লোকের দেখা হতো তাহলে 9.5 জনই কিন্তু আওয়ামী লীগ করতো। সে লোকগুলো কই? সে লোকগুলো সবাই এখন বিএনপি হয়ে গেছে, সে লোকগুলো সবাই এখন বিএনপি হয়ে গেছে। এই কেন হয়েছে বলেন? বিএনপিকে ভালোবাসা হয়েছে না, তারা বিএনপি হয়েছে যে বিএনপি হইলে আমি হালুয়া রুটি একটু ভাগ পাবো, এই জন্য হয়েছে। বিএনপি কি টর্চার করতেছে নাকি? এই যে টর্চার যা করা হতো তত ইউনুস সব করে গেছে। তাহলে এখন যারা বিএনপি কিন্তু ভয় হচ্ছে না, তারা এখন বিএনপি হচ্ছে হালুয়া রুটি ভাগ পাওয়ার জন্য। ওই যে ওবায়দুল কাদের বলতেন না, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, কাউয়া, ফার্মের মুরগি, হাইব্রিড সবাই ঢুকছে এখন আওয়ামী লীগে, এখন একদম মানে সেভাবে কি সব বিএনপিতে ঢুকছে? হ্যাঁ, এগুলো দেখে যাচ্ছে বিএনপি সব হাইব্রিড, এগুলো হাইব্রিড বিএনপি হয়ে যাচ্ছে। এখানেই না, এখানেই না, প্রধানমন্ত্রীর আশেপাশে বহুত আছে,
প্রধানমন্ত্রীর আশেপাশে অনেক লোক আছে যাদের সঙ্গে বিএনপির কোনো মানে ছাত্র দলের, ছাত্রলীগের, ছাত্র দলের, যুব দলের অথবা বিএনপির কোনো সংশ্লিষ্টতা নাই। বিএনপির সমর্থক ছিল হয়তো বা, দেখেন এখন বিশেষ সহকারী হয়ে গেছে, অথচ বিএনপি করতে যায় ঘর সংসার হারাইছে। কিন্তু তিনি যদি মা যোগ্য মারা হন, গেছে, তিনি যদি মায়ের যোগ্য জানাজায় হন, আসতে পারে নাই। তিনি যদি যোগ্য হ্যাঁ। হন, মানে আপনি বলছেন যে বিএনপির ছাত্র দলের না, যুব দলের না, বা বিএনপি করেন নাই, তারা এখন বিশেষ পদ পেয়েছেন, তারা যদি খুব যোগ্য হন, চিন্তা করার ক্ষমতা রাখেন, তাহলে কেন তাদের নিয়োগ দেওয়া হবে না? অসুবিধা নাই, তাদের নিয়োগ নিয়ে আমি কোনো কিছু বলছি না, তারা নিয়োগ পেয়েছেন, ভালো হয়েছে। কিন্তু আমার কথা হলো কি, এটা তো একটা দলীয় সরকার, মানে সরকারটা তো বিএনপির সরকার, তাই না? কারণ যখন আপনি নিয়োগ দিবেন, তখন আপনি যখন সরকারি, মানে আমি বলছি না যে সরকারি কর্মকর্তা নিয়োগ দিবেন, আমরা প্রশাসন না, প্রশাসন না, আমি বলছি সরকারের মনে করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, যিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা হবে, তিনি কি হবে? তিনি তো আর উপদেষ্টা, তার কোন পেশাজীবী সংগঠন না, এটা তো আর পেশাদার আমলা না, এটা তো প্রফেশনাল না কিছু, এটা তো একজন ব্যক্তিকে আপনি আনবেন। যদি উনি ওই সাবজেক্টের কি হন, টেকনোক্রেট হন, তখন এক কথা। কিন্তু আমি যাদের কথা বলতেছি, ইঙ্গিত দিচ্ছি, তখন তো টেকনোক্রেট না ভাই, তারা কোন কোন লোক ধরে ঢুকে পড়ছেন। তো এখন আপনি তাকায় দেখেন, বিএনপি অনেক লোক আছে, অনেক লোক আছে, তাদের ত্যাগের কোনো শেষ নাই। এক্সাম্পল বলি আপনাকে, এই যে হাবিবগঞ্জ বিশ্বহেল এক ভদ্রলোক আছেন, তার নামে সর্বোচ্চ সংখ্যক মামলা ছিল, তার নামে সর্বোচ্চ সংখ্যক মামলা তার নামে ছিল বিএনপির নেতাদের মধ্যে। উনি কেন্দ্রীয় নেতা, ওনাকে কি বানানো হয়েছে ভাই? উনি নো হয়। এখন বলবেন হাবিবগঞ্জ বিশ্ববিদ্যালয়ের জন্য কোনো আন্দোলন করেছে না, বিদ্রোহ? হ্যাঁ, সে বিদ্রোহ করতেছে না, সে দলের প্রতি অনুগতও আছে, কিন্তু এই আনুগত্যে, এই ত্যাগে বিনিময়ে সে পেল, তাকে নমিনেশনও দেন নাই, সে এমপি হতেও পারে, সে কিছুই পেল না। তো আমি বলছি কি, মানে ব্যাপারটা কি এরকম যে দলের ভেতরে ত্যাগের মানে মূল্যায়ন কম হলেও বা কোথাও কোথাও সেটা ত্যাগের মূল্যায়নটা বাদ পড়ে গেলেও পেশাজীবীদের ক্ষেত্রে সেই দলের মানে দলীয় মূল্যায়নটা খুব ভালো হচ্ছে। মানে যেমন ধরেন হ্যাঁ, একদম ভালো, আপনি রাইট। পেশাজীবীদের মধ্যে কিন্তু মূল্যায়ন অন্যভাবে, এখানে হচ্ছে তেল দেওয়া দেবী। একজনের মনে করেন একজনের বড় ভাই আছে, সে হয়তো দলের খুব বড় একজন নেতা, সে তাকে পার্সোনালি পছন্দ করে, তাকে এনে ঢুকতেছে। শুনেন, এই বাড়িটা বোঝা যেত যদি এবার নির্বাচনটা মানে সকল দলের অংশগ্রহণে হতো। দল তো নাই, নির্বাচনের আগেই তো আমরা সবাই জানি বিএনপি জিতবে, কারণ একদিকে বিএনপি আর একদিকে জামাত। তো এটাতে এই জামাতের সঙ্গে যে বিএনপি জিতবে এটা সবাই জানে। কিন্তু যদি এখানে আওয়ামী লীগ থাকতো, আপনি দেখতেন বিএনপির মনোনয়নগুলি ঠিক একই রকম হয়, তখন তার হিসাব নিকাশ করে মনোনয়ন দিত। তো এরকম হয়েছে। জি, মানে আমরা বিশ্ববিদ্যালয়ের দিকে তাকালাম, আমরা পুলিশের দিকে কথা বললাম। মাননীয় প্রধানমন্ত্রী এও বলছেন যে অপরাধীদের রাজনৈতিক পরিচয় নেই, পুলিশদেরকেই বলছেন যে অপরাধীদের রাজনৈতিক পরিচয় নেই, অপরাধীদের অপরাধী হিসেবেই বিবেচনা করতে পুলিশকে নির্দেশনা দিচ্ছেন। মানে এখানেও রাজনৈতিক বিবেচনার কথাই আসছে, কিন্তু সেটিও কি আসলে হচ্ছে? উদাহরণস্বরূপ যদি দেখি, ইমি তাকে আসলে রাজনৈতিক বিবেচনায় সন্ত্রাস বিরোধী আইনে নিয়ে গিয়ে তাকে 2 মাস জেল খাটলো এবং মাস্টার্স পরীক্ষা দিতে পারলো, তার বিয়েও ছিল বেচারির, সবকিছুই উল্টাপাল্টা হয়ে গেল জীবনটা। যারা তাকে ঠেলে দিয়ে আসলো সেই মোসাদ্দেক, পরবর্তীতে মোসাদ্দেক ডাকসু নেতা মোসাদ্দেককে আবার ছাত্রদল নেতারা মেরে পিটে পুলিশে দিয়ে আসলো, তখনও পুলিশ নিশ্চুপ। মানে তার পুলিশের সামনে মারলো, মেরে তাকে দিয়ে আসলো, তখনও পুলিশ নিশ্চুপ। রাজনৈতিক পরিচয়কে উপেক্ষা করতে পারছে পুলিশ? পারছে না। আমি আবার বললাম, আপনাকে আগেও বলেছি যে প্রধানমন্ত্রী যেভাবে বলছেন সেভাবে তার সহকর্মীরা চলছেন না, তারা প্রধানমন্ত্রীকে ফলো করছেন না, সিনক্রোনাইজিংটা হচ্ছে না। সিনক্রোনাইজিং এর দরকার আছে। এটা কি প্রধানমন্ত্রী ক্ষুব্ধ হচ্ছেন নাকি প্রধানমন্ত্রী এটা মেনেই নিচ্ছেন? এই জন্য মেইন পয়েন্ট, এই পয়েন্টে আমি আসতেছি। দেখেন সিনক্রোনাইজিং কি কারণে হচ্ছে না? প্রধানমন্ত্রী যেহেতু প্রত্যেকটা মন্ত্রীকে জনে জনে যে প্রত্যেকটা ঘটনাকে কেন্দ্র করে উনি তো প্রত্যেক দিন যে বলবেন না, উনি একটা নীতিমালা দিবেন, উনি বলবেন যে আমার এই জন্য পলিসি, আপনারা এই পলিসিটা ফলো করেন। এবং অনেক সময় আমি উদাহরণ দিয়ে বলি আপনাকে, যেমন ধরেন ফুটবল যখন খেলা হয়, যখন নাকি দলের অধিনায়ক
সে কি প্রত্যেকটা প্লেয়ার নাম ধরে যে ডাকে, এই তুমি দিয়ে দাও, তুমি দিয়ে দাও বলে? কথা বলে না ভাই, দুই একটা জায়গায় বলে, বাকি সময় কিন্তু ওনার নেওয়ার ভঙ্গি থেকে বল দিয়ে দেওয়ার টান দেয়, ওই ভঙ্গি দেখে কিন্তু সহকর্মীটা মানে সহযোগী খেলোয়াড়টা বুঝে আমাকে কোন জায়গায় থাকতে হবে, কোন জায়গায় পাস দিবে, চোখের ইশারায় কিন্তু তারা বুঝে। এখানেও ঠিক একই জিনিস, উনি তো টিম লিডার, ওনার টিমের যারা আছেন তারা তো ওনার চোখের ইশারায় বুঝবেন, ওনার কথা সব বলতে হবে কেন? কিন্তু আমরা দেখতেছি উনি যা বলতেছেন সেগুলো বাস্তবায়িত হচ্ছে না। এই যে আপনি বলেন থানায় দলীয় পুলিশ কি হবে না, থানায় মানে বিএনপি লোকজন দলীয় লোকজন যে প্রভাব বিস্তার করবে না বললেন তো। স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু মাঝখানে একবার থানায় গিয়েছিলেন, উনি থানায় গিয়ে বললেন যে বিএনপি লোকজন থানায় না আসে। খুব ভালো কথা, আসলে তো যাবে না, বিএনপি লোকের থানায় কি কাজ? বিএনপির লোক যাবে বিএনপি অফিসে, তাকে থানায় যেতে হবে কেন? কিন্তু থানায় যাচ্ছে। আজকে আপনি খবর নেন সারা দেশে সকল থানায় বলে আপনি দেখেন কোন থানায় যায় নাই বিএনপি লোকজন আছে। এখন এটা হয় কি, এটা একটা ভালো ব্যবসা। উপজেলা পর্যায়ে এই থানায় যাওয়াটা, থানায় যে দালালি করাটা, এটা হলো সবচেয়ে লাভজনক ব্যবসা। এই ব্যবসা বিএনপি ছাড়বে কেন? এই ব্যবসা তো আওয়ামী লীগও করছে, আওয়ামী লীগ করছে, ছাত্রলীগ করছে, যুবলীগ করছে, স্বেচ্ছাসেবক লীগ করছে, সবাই করছে, এরাও করতেছে। বাট মূল যে কথাটা সেটা হলো কি, যে প্রাইম মিনিস্টার যা বলছেন, যা ভাবছেন, যেভাবে করতে চাচ্ছেন সেভাবে হচ্ছে না, হচ্ছে না। আপনি তো শুরুতেই বললেন যে উনি বলছেন যে শিক্ষা মানে যেন দলীয় শিক্ষকদের নিয়োগ না হয়, অথচ আমাদের শিক্ষামন্ত্রী তো একবারে সমস্ত বিশ্ববিদ্যালয়ের মানে ওনার দলীয় লোককে নিয়োগ দিয়ে দিচ্ছেন, দেন নাই? দিচ্ছেন তো। ওনারা তো বুঝতে পারছেন না প্রাইম মিনিস্টার কি বলছে, অথবা বুঝতেও মানছেন। আগের প্রাইম মিনিস্টার যদি বলি, শেখ হাসিনা যখন প্রাইম, তখন তো তিনি বলতেন অপরাধী যেই দলেরই হোক কাউকে ছাড় দেওয়া হবে না, কিন্তু এগুলো তো শুনতাম, কাজ তো এরকমটা হতো। আমার কাছে মনে হয় উনি এটা মিন করতেন কিনা আমার সন্দেহ, উনি মিন করতেন কিনা এটা নিয়ে আমার সন্দেহ আছে। কারণ অনেক অপরাধী ছাড়ার ব্যাপারে ওনার নিজেরও ভূমিকা ছিল, কাজে ওইটা উনি মিন করতেন কিনা এটা আমার সন্দেহ আছে। জনাব তারেক রহমান মিন করছেন তো? আমি তাই এখনো পর্যন্ত তাই মনে করি। আচ্ছা, একটু যে সাংবাদিকদের বিষয়ে বলছিলেন, আচ্ছা বিচারের ক্ষেত্রেও আসি, মানে সবখানেই রাজনীতিকরণের বিষয়ে আলোচনা হচ্ছে, শিক্ষক, পুলিশ, বিচার বিভাগের ক্ষেত্রেও, মানে বিচারের ক্ষেত্রেও একটু জানতে চাই যে ধরেন 21শে আগস্টের মামলা, সেখানে সবাই খালাস হয়ে গেল, মামলা আর কোনো মামলার ফুল স্টপ হয়ে গেল একদম। আবার সেই আওয়ামী লীগ আমলের শাপলা চত্বরের হত্যাকাণ্ড, সেই ঘটনাতে তখন ফুল স্টপ ছিল, এখন এসে সেটি চালু হচ্ছে। বিচার বিভাগেও আসলে সেই রাজনীতিকরণ, সেটির প্রভাব মুক্ত হচ্ছে কি, হওয়ার পথে যাচ্ছে কি? দেখেন 21 আগস্ট গ্র্যান্ড হামলা যেটা ছিল সেটা কিন্তু সবাই খালাস পাইছে অন্তর্বর্তীকালীন সরকার। এটা সেই সরকারের আপাতত কোনো সংশ্লিষ্টতা দেখছি না, কিন্তু ওখানে আমার কাছে যেটা মনে হয়েছে ওদেরও লক্ষ্য ছিল, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার ছিল একটা, ওই সরকারের যে পালসটা কিন্তু ওই বিচারকরা বুঝতে পেরেছেন, পেরেই ওনারা যা করলে খুশি হবে তাই করছেন ভাই। এটা বলে আমি আবার ঝামেলা করতে পারি, এই যে বিচার বিভাগকে আমি করলাম, কিন্তু ঘটনা তাই হয়েছে। কারণ আমি বলি কেন, দেখেন কে মেরেছে, যাদেরকে ফাঁসি দিয়েছেন এটা হয়তো ভুল, হয়তো তদন্তের সমস্যা আছে, হয়তো দলীয় প্রভাবিত দল আওয়ামী লীগ প্রভাবিত তদন্ত, সবই মানতে রাজি, কিন্তু লোকগুলি তো মারা গেছে ভাই। আইবি রহমান মারা যায় নাই? আইবি রহমান কিসে মারা গেছে? আইবি রহমানকে ডায়রিয়াতে মারা গেছে নাকি বলেন আপনি? মারা তো গেছে ভাই, 44 জন লোক তো মারা গেছে, সেই মৃত্যুর কোনো বিচার হবে না? তাহলে আদালত বলেছিল, কিন্তু হাইকোর্ট বলেছিল যে এটাকে আরো পুনরায় তদন্ত করা হোক, অধিকতর তদন্ত করা হোক। হাইকোর্ট রায় দিয়েছিল যে তদন্তে ঝামেলা আছে, তদন্তটা আবার করা হোক। সুপ্রিম কোর্ট সেটাও বাতিল করে দিয়েছে, তদন্তই হবে না। তাহলে কি হলো? কোন সভ্য দেশে এরকম হতে পারে? হতে তো পারে, হওয়া উচিত না। আমি তো মনে করি এই সরকারের উচিত হবে 21 গ্রেনেড হামলার যে ঘটনা ছিল সেটার চুলচেরা তদন্ত করে প্রকৃত দোষীদেরকে চিহ্নিত করে বিচার করা। যদি কেউ মারা যেয়ে থাকে, মারা গেছে, আগে যদি কেউ মারা যায়, মারা গেছে, কিন্তু বিচারটা হওয়া উচিত। জনগণের জানা উচিত
যে ওই ঘটনার পিছনে কে দায়ী। সেই লোকটা কি শেখ হাসিনা, যিনি তার ভ্যানিটি ব্যাংক গ্রেড নিয়ে গেছিলেন? যদি সে হয় তাকেই দায়ী করেন, যাই বলে আমার মৃত্যুর জন্য তুমি দায়ী বলেন আপনি ভাই, কিন্তু একটা বিচার তো করবেন। বিচার হবে না কেন? আমার বক্তব্য হলো বিচার কেন হবে না? তাহলে আর অসভ্য সঙ্গে সভ্য মানুষের সভ্য সমাজের পার্থক্যটা কি থাকে? হওয়া উচিত। আবার দেখেন আরেকটা ঘটনা আপনাকে বলি, ডক্টর ইউনূসের 666 কোটি টাকার একটা মামলা ছিল, যেখানে হাইকোর্ট রায় দিয়েছিল যে এই 666 কোটি টাকা উনি ট্যাক্স ফাঁকি দিয়েছেন, এই ট্যাক্সটা রাষ্ট্রীয় খাতে দিতে হবে। এই রায় হয়েছিল অগাস্টের 3 তারিখে, সম্ভবত 3 অথবা 2 এরকম সময় হাইকোর্ট রায় হয়েছিল। তারপর তো 5 তারিখে তো গণেশ উল্টে গেল। উল্টে যাওয়ার পরে যখন নাকি আপনার প্রথমত শর্ট রায় দেয়, তারপর যখন রায়টা ডিটেল লিখতে হবে, ওই একই বিচারক রায় আর লেখে না, বলে রায় লিখতে বিব্রত বোধ করছেন। কেন বিব্রত বোধ করছেন? যে তখন তো ইউনূস সঙ্গে চলে আসছে, রায় তো ছিলেন উনি ইউনূস সঙ্গে, ডক্টর ইউনূসের বিরুদ্ধে। এখন তো ডক্টর ইউনূস ছিল চিফ অ্যাডভাইজার, অতএব উনি রায় লিখবেন না। এখন প্রশ্ন হলো, মানে আমাদের যদি এখন প্রশ্ন হলো, সরি কোনো সমস্যা নেই, এখন আমার প্রশ্ন হলো যে ওই বিচারক তাহলে কি আগের বার যখন রায় দিয়েছিলেন তখন কি শেখ হাসিনার ভয়ে রায় দিয়েছিলেন? অথবা যদি ওই রায়টা ঠিক থেকে থাকতেন, তাহলে পরে যখন রায়টাকে উনি আবার লিখতে বিব্রত বোধ করলেন, এখন উনি ডক্টর ইউনূসের ভয়ে লিখলেন না? কারণ দুটা ভয়ের যে কোনো একটা সত্য। কোন ভয়টা ঠিক? এর যে কোনো একটা ভয় ঠিক হলেই আমি বলবো যে ওই উচ্চ আদালতের প্রতি সাধারণ মানুষের অনাস্থা প্রকাশ একদম জাস্টিফাইড। আপনি কি বলবেন ভাই? জি, সেই উচ্চ আদালত, মানে সেই আদালতগুলো পেরিয়ে পেরিয়ে এটিএম আজহারুল ইসলাম বা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বাবর, তারা ফাঁসির আসামি ছিল, তারা এখন এমপি, এখন আবার অনেকে আগের এমপিরা এখন আবার অনেকে ফাঁসির আসামি। ওই আপনি যেন বলছেন মিউজিক্যাল চেয়ারের মতো একটা অবস্থান, আসলে কি হচ্ছে কিনা। সাংবাদিকদের প্রসঙ্গটা আনছিলেন, রাজনৈতিক বিবেচনায় মানে অনেক ভুয়া মামলায় তো সাংবাদিকরা গ্রেপ্তার হয়েছেন, হত্যা মামলা, হত্যা চেষ্টা মামলা। সাবেক প্রধান বিচারপতির কথা বলছেন ডেভিড বার্গম্যান, বিশেষ করে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংবাদিক, তিনি কিন্তু মানে নিয়মিত লিখছেন এগুলো নিয়ে। মাঝে মাঝে দেখা হয় যে সাবেক প্রধান বিচারপতির কথা বলছেন, তিনি সাবেক নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াত আইভি, তার কথা বলছেন যে তাদের জামিন হচ্ছে কিন্তু তারা মুক্ত হচ্ছেন না। মানে বিচার বিভাগেও কেমন প্রভাব সেটা নিয়ে কথা বলছিলেন। এই সরকার আসার পরপরই 23,000 রাজনৈতিক মামলা প্রত্যাহার করে নেওয়া, 23,000 প্রায় 24,000-এর কাছাকাছি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এই মামলাগুলোর ব্যাপারে সরকারকে আসলে কতটা সিরিয়াস? মাননীয় প্রধানমন্ত্রী তো যারা ভোট দিয়েছেন, দেন নাই, বিপরীতে দিয়েছেন, সবার প্রধানমন্ত্রী। না, আমি দেখেন এদের তো এখন তাও কিছু কিছু জামিন হচ্ছে, কিন্তু কিছু কিছু জামিন কিন্তু হচ্ছে। যেমন সেলিনা হায়াত আইভি, ওনার 12টা মামলা, 12টা মামলায় কিন্তু জামিন হয়ে গেছে, এবং এর মধ্যে হাইকোর্ট বলেও দিচ্ছে যে শোন অ্যারেস্টের নামে যেন আর হয়রানি করা না হয়। কারণ এই জামিনগুলোতে এই সরকারের আমলে হলো, এটাও তো সত্য। স্পিকার তো 7 দিনের মাথায় এই সরকারের আমলে গ্রেপ্তার হয়েছে, আবার এই সরকারের আমলে কিন্তু সে জামিনও পেয়ে গেছে। এগুলো কিন্তু এই সরকারের আমলে হচ্ছে, এগুলোও দেখতে হবে। কিন্তু আবার মানে এই সরকারের আমলে নতুন করে স্পিকারের ক্ষেত্রটা বিশেষ কেস হিসেবে বলা হচ্ছে। স্পিকার, তারপরে সাবের হোসেন চৌধুরী, তিনিও অন্তর্বর্তী সরকারের অংশের গ্রেপ্তার হয়েছিলেন, রিমান্ড থেকে বেরিয়ে এসেছেন তিনি, মানে যেটি আসলে হয় না, রিমান্ড থেকে জামিন হয়ে গেছে তার, এরকম হয়েছে। ওনার যেটা হয়েছে ওইটা একদম অস্বাভাবিক মনে হয়েছে আমার কাছে, এবং ওইটা প্রমাণ হয়েছে যে ওইটা আসলে মানে ওইভাবে জামিন হয় না রে ভাই, ওটা গায়ের জোরে জামিন হয়েছে। সাবের হোসেন চৌধুরী হয় না, এইভাবে হয় না। কিন্তু স্পিকার একটা স্বাভাবিক নিয়মে হয়েছে আমি মনে করি। আসলে এই সমস্ত মামলা, যে সমস্ত মামলা জামিনযোগ্য মামলা, সেগুলোতে আপনি জামিন দেবেন না, কেন জামিন দেওয়া উচিত। এবং কোনটা হয়রানিমূলক মামলা এটাও তো বোঝা যায়। আপনি তো এবিএম খায়রুল হক, এই ভদ্রলোক আমাদের দেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে মন্দ কাজটা করছেন বলে আমি মনে করি। উনি অন্তর্বর্তীকালীন সরকারের যে পদ্ধতি, এটাকে উনি ধ্বংস করে দিয়েছেন, এটা ভয়ঙ্কর অন্যায় করছেন। তো ওনাকে ওই কারণে তার বিরুদ্ধে মামলা করেন,
যাত্রাবাড়ি হত্যা মামলা ওনাকে আসামি করেন, এটা কি এটা তো ভাই পাগলেও হাসবে। এটা কিছু হইলো? অন্তর্বর্তীকালীন সরকারের সময় এগুলো হয়েছে। এই ডক্টর আসিফ নজরুল নিজের বিরাট একদম মানে কি মনে করেন নিরপেক্ষ কি কি জানি বলে আর কি, জাতির বিবেক, ওই বিবেক তো এই কাজগুলি করে গেছে, তাই না? এখন উনি বাবা অন্য অন্য গান গায়। যাও, এগুলি তো হয়েছে ওই সময়। আমাদের সাংবাদিকদের মধ্যে অনেকের বিরুদ্ধে কিন্তু এরকম মামলা হয়েছে, এবং সেই মামলাগুলি মনে করেন উত্তরায় কে মারা গেছে, সেখানে আছে শেখ হাসিনা উত্তর ওই মামলা আসামি, 1 নম্বর আসামি। শেখ হাসিনা কি আপনার ফারজানা রূপা, শাকিল আহমেদ এদের সঙ্গে পরামর্শ করে বলছে তাহলে গুলি করি, ওরা বলছে হ্যাঁ আপা গুলি করেন, তারপর এই তোমরা গুলি করো, রূপা বলছে ও গুলি করে দিছে। ঘটনাগুলি এভাবে হয়েছে রে ভাই। ফারজানা রূপা, শাকিল আহমেদ, মুজাম্মেল বাবু, শ্যামল দত্ত, এদের অনেক অপরাধ থাকতে পারে, যদি থাকে যে অপরাধ আছে ওই অপরাধে মামলা করেন, শাস্তি হোক, আমার তো কোনো আপত্তি নাই রে ভাই। যদি আমি অপরাধ করে থাকি তাহলে আমি সাংবাদিক বলে আমি ছাড় পাবো তা তো না, আমারও শাস্তি হতে পারে। কিন্তু আপনারা করলেন কি, ধরেন একজন লোক মুরগি চুরি করছে, ঠিক আছে, এখন তারা ফাঁসানোর জন্য যে মুরগি চোর তো দিলে পরে জামিন পাই যাবে, দেও তারা হত্যা মামলা দিয়ে দিলেন, হত্যা মামলা। তো হত্যা মামলা আপনি প্রমাণ করতে পারবেন কিন্তু মুরগি চুরি করছে ভাই, তো হত্যা মামলা তার কি হলো, সে খালাস পেয়ে গেল। মাঝখান থেকে কি হলো, সে যে মুরগি চুরি করছিল ওইটার কোনো শাস্তি হলো না। তো এখানে কিন্তু তাই হবে, সবাই ছাড়া পেয়ে যাবে, কিন্তু তারা যে আসলে কিছু অন্যায় করেছিল সেটা একটা শাস্তি হওয়া দরকার ছিল না, ছিল তো? তো সেই অন্যায় শাস্তি হচ্ছে না, তাহলে বেশি শাস্তি দিতে দেয়া, তার উপরে এগুলো মব, এগুলো মনে করি জানেন এগুলো বিচার বিভাগীয় মব আমার কাছে মনে হয়। এই যে আপনার গণমামলা যে জামিন না দেওয়া, বিছানা যেখানে আটকে রাখা, এগুলো বিচার বিভাগীয় মব। মানে আইন সবসময় আমরা শুনি, সাবেক প্রধানমন্ত্রীও খুব বলতেন আইন তার নিজস্ব গতিতে চলবে, কিন্তু তখনও দেখতাম আসলে সরকারের গতিতে চলছে। এখনও কি আইন তার গতিটা বুঝলো কিনা সেই প্রশ্নটাই বারবার করতে হচ্ছে, সেটি হয়তো দুঃখজনক। একটু এবারে আসি যে আমাদের মাননীয় বিরোধী দলীয় নেতা তিনি চাঁদাবাজির কথা বলছেন, যে চাঁদাবাজির কারণে বাজার পরিস্থিতি আরও খারাপ হয়েছে, অবস্থা খারাপ হয়েছে। এবং স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলছেন যে এই চাঁদাবাজরা তো কেউ আফ্রিকার জঙ্গল থেকে আসেন নাই, তাদের সবার পরিচয় আমাদের সাথে, তাদের ওঠা বসা চলাফেরা, এবং এটি তিনি বলছেন যাদের সবার পরিচয় আমরা জানি। আপনার একটা এপিসোড দেখেছিলাম, বেশ মজাই ছিল, কোয়া দিমু বলছিলেন আপনি সেই এপিসোডে। তো সেখানেও জামায়াতের আমির মাননীয় বিরোধী দলীয় নেতা তিনি বললেন এই যে সবার পরিচয় জানেন, এখন স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে তাদের খতিয়ান দেন। আসলে কি এই খতিয়ান পাওয়া যাবে নাকি ওই কোয়াদিমুর মধ্যেই থাকবে আর কি, যে আমরা জানি কিন্তু আসলে বলবো না? দেখেন আমার কাছে স্বরাষ্ট্রমন্ত্রী যে কথা বলছেন আমি ওনাকে সাপোর্ট করি, যে আপনারা যদি জানেন কে চাঁদাবাজ তাহলে তাদের লিস্ট আমাদের কাছে দেন। হ্যাঁ, এখন ওনারা বলবেন যে আপনারা মিনিস্ট্রিতে আছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আপনার, পুলিশ আপনার, আমাকে দিতে হবে কেন, আপনারা বের করে নেন। না, এটা কিন্তু কথা ঠিক না, আমি বের করে নেবো কিন্তু আপনি আমাকে হেল্প করেন। যেহেতু আপনি জানেন আপনার তালিকাটা আমাকে দেন না কেন, দিবে না। কিন্তু ওই মেঠো বক্তৃতা করি, ওই যে আরেকজন আমি বলছিলাম তো সময় ওইটাতে, যে আপনার ওই সাবেক এক সচিব ছিল এবিএম আব্দুল সাত্তার, উনি বলছিলেন ওনার কাছে 8 জন উপদেষ্টার দুর্নীতি গোয়েন্দা রিপোর্ট ওনার কাছে আছে, 8 জন। যখন উনি বলেন ওটা ছিল আপনার এই প্রশাসনিক যে আছে অ্যাসোসিয়েশন প্রশাসনের, তাদের এক সম্মেলনে, এবং ওটা বলার পর সবাই তো হাততালি দিছে। ওখানে কিন্তু অনেক বর্তমান সচিব ছিল, অনেকে ছিল, সবাই হাততালি দিছে, বিরাট এক ঘটনা। ওই ব্যক্তিকে সে তালিকাটা এখনো দিচ্ছে কোন 8 জন দেয় না কেন, তখনও দেয় না, এখন সে তো আবার খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে, কিন্তু সে কিন্তু প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি। এখন এই লোক তো আমি তো ওই লোককে তো মনে করি না, ওই লোককে তো আমি মানে খুব গুরুত্বপূর্ণ মনে করি না, কি বলবো আপনাকে, দায়িত্ববান লোক মনে করি না। সে তো বললেন যে একটা আওয়াজ তুললো, আওয়াজটা মাল টাল পাইয়া বসে গেল কিনা আমি জানি না, বলতে চুপ করে থাকলো কেন, তত উচিত ছিল বলা। ঠিক আছে, তখন দেয় নাই, যে ওখানে দিলে পরে হয়তো তারা বিচার করবে না। ওকে, আপনার গভর্নমেন্ট আসছে, তখন তো অনেক কিছুই তারা বলেন নাই নির্বাচনের স্বার্থে, সেটা তো বললেন। তাহলে এখন দেন বলবে যে না তাদের সঙ্গে বিরোধ করছে না, বিরোধ তো তাদের সঙ্গে না,
সমস্যা হলো যদি 8 জন উপদেষ্টা দুর্নীতি করে থাকে তাহলে ক্ষতিগ্রস্ত কে হয়েছে? এই দেশ, এই দেশের জনগণ। তো এই দেশ এবং জনগণের প্রতি আপনার কোনো দায় দায়িত্ব নাই? দেন না কেন? তো আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনার এই লোকের ব্যাপারে সতর্ক হইতে হবে। এই লোক তো আপনার সঙ্গে মিষ্টি মিষ্টি আলাপ করে। এই লোকের সতর্ক হবার কথা বলছেন, মানে ধরেন এত কিছু আলোচনা হচ্ছে, জুলাই সনদ, এই চাঁদাবাজির বিষয়ে আলোচনা হচ্ছে, সরকারি দল বিরোধী দল কথা বলছে, পাল্টাপাল্টি হচ্ছে, কিন্তু হামেজে যে 400-র উপরে শিশু মারা গেল, সেইখানে গণমাধ্যমে একটা বিশ্লেষণ আসছে যে কোথা থেকে আসলে কোথায় ঠিক গাফিলতির কারণে টিকার চেইনে বিপর্যয় ঘটলো এবং টিকা না পেয়ে এতগুলো শিশু মারা গেল, এবং যারা আক্রান্ত হয়েছে তারাও নাকি দীর্ঘমেয়াদী নানান রকম নিউরোলজিক্যাল সমস্যায় ভুগবেন, সারা জীবনই হয়তো ভুগবেন বাচ্চাগুলো বড় হতে হতে, এইরকম একটা বিশেষজ্ঞরা বিশ্লেষণ করছেন। কিন্তু কারা দায়ী, কেন হলো না, সেই জবাবদিহিতাটাও তো এই সরকার করছে না। মানে একরকম ইনডেমনিটি দেওয়া, যেমন আওয়ামী লীগ সরকার এসে তত্ত্বাবধায়ক সরকারকে ইনডেমনিটি দিয়েছিল, একটা ইনডেমনিটি দেওয়ার ব্যাপারটা আছে নাকি, যে 8 উপদেষ্টা কারা তাও বলবো না, হামে কারা দায়ী তাও বলবো না, কাউকেই কিছু করা হবে না, কারা বাণিজ্য চুক্তি করলো সেটাও আমরা দেখবো না। আপনার এই বক্তব্যটা একদম আমি উড়ে যেতে পারবো না। এই বক্তব্য মানে অনেক বিষয় আছে যেগুলো নাকি সরকারের আচরণ দেখে সেরকমই মনে হচ্ছে, যে কেন আপনি হামে প্রধানমন্ত্রী বলেছেন এই জন্য যারা দায়ী তারা ক্ষমার অযোগ্য অপরাধ করেছে। এখন যদি ওরা ক্ষমার অযোগ্য অপরাধ করে থাকে তাহলে বিচার হবে কেন? বিচার না হয় তো ক্ষমা, বিচার না হওয়াটা ক্ষমা না, ক্ষমার তো উনি বলতেছেন যে ক্ষমার অযোগ্য, তাহলে বিচার হবে না কেন? বিচার হওয়া উচিত। আমার কথা হলো কি, আপনি আগে একটু তদন্ত করতে হবে, তদন্ত করে দেখেন হামের টিকা দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে, মানে 1 সপ্তাহ আগে থেকে শুরু হয়েছে। আর হামের টিকাটা হলো এমন যেটা টিকা দেওয়া শুরু করার পরে 10 থেকে 14 দিনের মধ্যে সে কিন্তু অ্যান্টিবডি তৈরি করে ফেলায়, মানে 10 থেকে 14 দিনের মধ্যে এই প্রকোপটা কমবে, এটা আমি পার্সোনালি আশাবাদী। যখন কমে যাবে না তখন দেখবেন এই বিচারহীন ঘরে চলে গেছে। তাহলে বিচারটা তো হওয়া উচিত ছিল। অন্তর্বর্তীকালীন সরকারের অনেকে এই যে উপদেষ্টা না প্রেস সেক্রেটারি ছিল, যে যার এখন এক্সটেনশন পিরিয়ড চলছে, তিনি এলপিএর আছেন বলে আমার ধারণা, কারণ এখনো উনি ওই সরকারের পক্ষে সাফাই গাচ্ছেন, বিশেষ শফিকুল আলম। সে নানাভাবে বলার চেষ্টা করতেছে তারা কি করতেছিল, কেন করতেছিল। ওই আগের সরকার নাকি ইউনিসেফের মাধ্যমে বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশে পাচার করতেছিল, ওটা তারা থামানোর চেষ্টা করছে, এবং ওই চেষ্টার কারণে এখন 400 লোক মারা গেছে, 50,000 শিশু আক্রান্ত হয়েছে। এই হলো এই মহাজ্ঞানী শফিকুল আলম। আগামীতে কি দৈনিক ওয়ার্ডার একটি পত্রিকার সম্পাদক হচ্ছে নাকি আল্লাহ জানি না। তো এখন এরা হলো এরকম, মানে কি বলবো, তাদের এই হলো ফিলিংস এই লোকগুলির প্রতি। দেখেন আমি একটা কথা বলছি মাঝখানে কয়েকদিন আগে সিএনএন এর প্রধান টেড টার্নার মারা গেল। টেড টার্নারের মৃত্যু উপলক্ষে ইউনুস সাহেব তার ভেরিফাইড ফেসবুক পেজে প্রায় 350 ওয়ার্ডের একটা অবিচুয়ারি লিখছে, এবং সেখানে সে টেড টার্নার তার কত ভালো বন্ধু ছিল, তার ফ্রেন্ড ছিল, হ্যান ছিল, ত্যান ছিল, এবং তার মৃত্যুতে জাতির কি ক্ষতি হলো, বিশ্বের কি ক্ষতি হলো, এর অনেক কিছু লিখছে, শোক প্রকাশ করত। এই শোকটাকে আমি অনার করি, প্রশংসাও করি, যে উনি অবশ্যই একজন বড় লোক, দিকপাল, উনি অবশ্যই সংবাদপত্রে মিডিয়ার জগতে একটা বিশাল কিছু, ওনার মৃত্যু অনেক বড় ক্ষতি, অস্বীকার করি না ভাই। কিন্তু এই ডক্টর ইউনূসকে আমি বলি যে ভাই, আপনি ওনার জন্য 350 ওয়ার্ড খরচ করতে পারলেন, আর আমার দেশে তখন উনি যখন লেখেন তখন ওই সময় আমি হিসাব করে দেখলাম যে প্রায় 323 জনের মতো মারা গেছিল আমাদের দেশে সরকার হিসেবে। তাদের জন্য আপনি একটা লাইন আপনি শোক প্রকাশ করতে পারলেন না, নাকি এদেরকে আপনি, আমি তো মাঝে মাঝে মনে হয় যে ডক্টর ইউনূস আসলে বাংলাদেশেরই মানুষ। আপনি সেই শোকের কথা বলছেন, আপনি সেই শোকের কথা বলছেন 5 দিন আগে ডক্টর মোহাম্মদ ইউনূসের ফেসবুকে, অফিসিয়াল ফেসবুকে তিনি বলছেন একটা পোস্ট, হাই লেভেল কনভারসেশন অন দ্য ফিউচার অফ হেলথ কেয়ার ইন বাংলাদেশ। যখন বাংলাদেশের হেলথ কেয়ারের এই অবস্থা, মানে এতগুলো শিশু মারা যাচ্ছে, তখন হাই লেভেল ডিসকাশন তিনি করছেন, অ্যাপেক্স হেলথ মিট, মানে তারা প্রফেসর মিট করেছেন। হ্যাঁ, এইটা আমি দেখছিলাম যে তখন আসলে এটাই তিনি করছেন, উনি হেলথ কেয়ারে সোশ্যাল বিজনেস চালু করতেন। আরে ভাই, সোশ্যাল বিজনেস একটা বোগাস জিনিস, বোগাস। আমি বললাম তো সোশ্যাল বিজনেস সে আমার সঙ্গে বসুক,
সে যদি বুঝাইতে পারে তার সঙ্গে আমার এটা বোগাস জিনিস। সোশ্যাল মিডিয়া সে তো তার তো প্রায় 30টা না 32টা তার প্রজেক্ট আছে সোশ্যাল মিডিয়া, একটা প্রজেক্ট সাকসেসফুল হয়েছে এই দুনিয়া, খালি ওনার না, এই দুনিয়াতে তুমি দেখাতে পারবে যে একটা সোশ্যাল বিজনেস প্রজেক্ট সাকসেসফুল হয়েছে? এটা একটা ইউটোপীয় চিন্তা ভাবনা, টোটালি ইউটোপীয় চিন্তা ভাবনা। আচ্ছা আপনি বলেন, সোশ্যাল বিজনেস এর পরে সে শুরু করলো কি 3-0, মানে আজগুবি একটা জিনিস। আচ্ছা 3-0 সে সারা দুনিয়ায় বেড়ে বেড়াইতেছে, জিরো প্রভার্টি, জিরো আনএমপ্লয়মেন্ট, জিরো কার্বন কমিশন। আচ্ছা আপনি আমার বলেন তো ভাই, জিরো প্রভার্টি হলে পরে জিরো আনএমপ্লয়মেন্টের কি ভূমিকা থাকে, অথবা জিরো আনএমপ্লয়মেন্ট হলে পরে জিরো প্রভার্টির কি ভূমিকা থাকে? দুটো তো সমার্থক ভাই। তো এইটা সে করতেছে, ভালো কথা মানলাম, তারপরে মানলাম এটা ভালো। সে কি করতেছে, এটা সারা দুনিয়াতে সরকারগুলিকে বলতেছে যে তোমরা এটা ইমপ্লিমেন্ট করো, বলতেছে। তো উনি তো নিজে ছিল 1.5 বছর একটা সরকার প্রধান, উনি কি উনার সরকারের মাধ্যমে এটা বাস্তবায়নের চেষ্টা করছে? এখন যদি ওটা এটা নিয়ে ইউটোপিয়ান কথাবার্তা তো বলাই যায়, মানে জিরো, আরো অনেক জিরো, জিরো করাপশন অ্যাড করলাম, মানে আরো 4-0 বানাই দিলাম, বা আরো কয়েকটা জিরো দিয়ে দিলাম। কিন্তু কখনোই সে বলবে না যে জিরো নিউক্লিয়ার আর্মস, এটা কখনো বলবে না, ওইটা কখনো বলবে না। কারণ জিরো নিউক্লিয়ার আর্মস বললে পরে নিউক্লিয়ার আর্মস গুলি যাদের কাছে আছে সে তো তাদেরই মানে আপনার বয়ার না, তাদের ক্যানভাসার, ওইটা বলবে না, সে এইগুলি বলবে। তো ভাই সে কি বলবে, ভাই তার সম্বন্ধে আর কি বলতে চাই না কিছু, একজন মানে জি ওই কথায় মানে ডক্টর ইউনূসকে বলছেন, মানে অনেকগুলো প্রসঙ্গ, আপনি কথা বলতে বলতে অনেকগুলো প্রসঙ্গ, একটা কথা বললে মনে আর একটা প্রশ্ন করি, কিন্তু কষ্ট করে থেমে থাকি আর কি। সেই প্রশ্নটা একটা অন্তত করি যে এই যে আপনি বলছিলেন যে সোশ্যাল বিজনেস নিয়ে ডক্টর ইউনূস আপনার সাথে, মানে তার সাথে আপনি কথা বলতে চান বা আপনাকে বোঝাক, আপনাকে তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী তিনি তার প্ল্যান বোঝাতে পেরেছেন? বা এই যে আপনি অসমত, মানে তিনি যা বলছেন তার অনুসারীরা সেটি বা তার সাথে কর্মরত তার প্ল্যানগুলোকে ইফেক্টিভ যারা করবেন তারা সেটা মানছেন না, বুঝছেন না, কেন বুঝছেন না? এটা কি আপনি ধরিয়ে দিয়েছেন? কি বলেছেন আসলে তারেক রহমানের সাথে কথা এই বিষয়গুলোতে আশ্বস্ত হয়েছেন? কিছু দীর্ঘ আলোচনা হয়েছে না, এটা হয়েছে একবার আলোচনা, এই মানে উনি প্রধানমন্ত্রী হওয়ার পরে একবার আলোচনা হয়েছিল। তো এইগুলি আমি ওনাকে বলেছি, এই যে ওনার সঙ্গে যে ওনার টিমমেটদের যে সিলকোনে যে আমি দেখছি না, আমি আমার অবজারভেশন ওটাকে জানিয়েছি। এবং এই যে দেখা হওয়াটা না, আমি বলি আপনাকে, এটাকে কিন্তু আমি একভাবে পজিটিভলি নেই, আমি নেই কেন? আমি মনে করি এই ধরনের পদে যারা থাকেন আমাদের দেশে, তাদের চারপাশে সবসময় একজন স্তাবক থাকেন। এই স্তাবকরা সবসময় তাকে বলতে থাকে যে আপনি যা কিছু করছেন সব ভালো, সব ভালো, সব ভালো, আপনার সরকারের কোনো ভুল হচ্ছে না, অমুক তুমি, এগুলো বলতে 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 মানে ওনারা প্রকৃত বাস্তবতাটা বুঝতে পারেন। শেখ হাসিনা কিন্তু পালিয়ে যাওয়ার একদিন আগেও বুঝেন নাই যে ওনাকে পালিয়ে যেতে হবে, বুঝেন নাই কেন? ওনাকে বুঝতে দেওয়া হয়নি, সবাই মিলে ওনাকে মানে স্তুতি করতেন। তো যে কারণে আরে তোমার সামনে যে আমি টেকনিকটা দেখছি, উনি কিন্তু কেবল আমার সঙ্গে না, আরো অনেকের সঙ্গে বসেছেন, আরো অনেক সাংবাদিক উনি ডেকেছেন, কথা বলেছেন। ওনার এই যে স্টাইলটা, এটা আমার পার্সোনালি পছন্দ হয়েছে এই কারণে যে এখানে গেলে হবে কি, উনি কিন্তু একা যখন কথা বলবেন তো ওইখান থেকে কিন্তু উনি দেশের মানুষ কি ভাবছে এটা কিন্তু উনি বুঝতে পারবেন। সবাই তো সব বলবেন, কেউ হয়তো তার একটা ধান্দা আছে, ওটা পাওয়ার জন্য হয়তো বলবে, আবার স্তুতিও করবে, আবার কেউ কেউ বলবে, আমি যেরকম বুঝি আর কি। এবং আমি ওনাকে আমার স্পষ্ট মনে আছে, উনি যখন আমি যখন ওনার সঙ্গে যখন আমার দেখা হলো যেদিন আর কি, মানে ওনার অফিসে গিয়েছিলাম, উনি ইনভাইট করেছিলেন, গিয়েছিলাম। প্রথম প্রশ্নটা ওনার ছিল আমার কাছে যে আমাদের সরকার সম্পর্কে মানুষ কি বলছে। তখন উনি কিন্তু জানতে চাচ্ছেন যে সাধারণ মানুষের পালসটা কি, এটা উনি বোঝার চেষ্টা করছেন আমার মুখ দিয়ে। আমার ধারণা সবাইকে উনি এই প্রশ্নটাই করেছেন, যে যার মতো বলছেন, কিন্তু উনি তো এক জায়গায় বসে আছেন, 10 জনের কাছে জিজ্ঞাসা করছেন, 10 জনের কাছ থেকে কিন্তু উনি শুনে নিজে কিন্তু একটা ধারণা পেয়েছেন যে আসলে মানুষ কি ভাবছে, কি বলছে। এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে খুবই ইতিবাচক। আপনি যেটা জানতে চেয়েছেন যে এই সিনক্রোনাইজিংটা যে হচ্ছে না, ওনার টিমমেটদের নিয়ে যে আমার মধ্যে একটা অতৃপ্তি, এটা আমি ওনাকে ইনফর্ম করেছি কিনা,
হ্যাঁ, আমি এটা ওনাকে ইনফর্ম করেছি এবং টু দা পয়েন্টেই করেছি। উনি জিজ্ঞাসা করেছেন যে কেন আপনার কাছে এটা মনে হচ্ছে। আমি ওনাকে তখন একাধিক উদাহরণ দিয়েছি যে এই ঘটনার কারণে এই কারণে আমার কাছে মনে হয়েছে আপনি যেভাবে গভর্নমেন্টটাকে চালাতে চান আপনার সহকর্মীরা সেভাবে চালাতে চান। তার প্রেক্ষিতে উনি কি বলেছেন? তারপরে কিন্তু বলেন যে আমরা চেষ্টা করতেছি, মাত্র শুরু করলাম, দেখা যাক কি হয়। আমার ধারণা ওনারা বুঝবেন। কিন্তু আমার শুরুতেই তো ধারণা দলীয় আমরা বিবেচনায় সবাই নিয়োগ শুরু হয়ে গেল, মানে শুরুটাই তো এরকম হলো যেখানে দলীয় বিবেচনায় অনেক নিয়োগ হচ্ছে। না, উনি উনি ওইটাই বলছেন যে আমরা তো শুরু করেছি, মাত্র শুরু হলো। তো আমি ওনার সঙ্গে আমার দেখা হয়েছিল 1 মাস আগে, ঠিক 1 মাস আগে, মানে আপনার এপ্রিলের 13 তারিখ। তখন তো মাত্র শুরু হয়েছে, তখন তো উনি তো আপনার শপথ নিলেন গিয়া ইয়েতে এই ফেব্রুয়ারির 17 তারিখ, তাই না? মাত্র তখনও 2 মাস তো হয়নি। তো ওই সময় উনি এটা শুরু করেছেন। উনি বলছেন যে আমরা শুরু করলাম, আপনাদের কথাগুলো শুনলাম, আমরা এগুলো চেষ্টা করব এগুলিকে ঠিকঠাক করার জন্য। এটা কাজেই কি ওনারা এর চেষ্টা মাধ্যমে কি এরকম হচ্ছে কিনা, মানে একটু তির্যক ভাবে দেখার একটা চেষ্টা থেকে জিজ্ঞাসা করছি, এর মাধ্যমে কি এটা হচ্ছে কিনা যারা সমালোচনা করতে আপনারা মানে সক্ষম, শক্তপোক্ত সমালোচনা করতে, তাদেরকে একরকম আস্থায় নিয়ে যাওয়া যেন খুব শক্ত সমালোচনা আর জারি হোক প্রধানমন্ত্রীর না হয়? সেটা আমার মনে হয় না। ওইটা হতে পারে, এটা একটা টেকনিক হতে পারে। এটা আপনি যেটা বললেন এটা একটা টেকনিক হতে পারে যে আমাকে বাদ দিয়ে অন্যদের করেন, অসুবিধা নেই। যদি সেটাও হয় তাও খারাপ না, তাও খারাপ না কেন আমি বলি আপনাকে, ভাই আমার তো কাজটা হওয়া দরকার। আমি একটা দলীয়করণবিহীন পুলিশ চাই। আর আমি যদি বারবার বলি যে প্রাইম মিনিস্টার তো বলছেন, আপনারা কেন করছেন না, তাহলে কিন্তু প্রাইম মিনিস্টার ওদের উপরে চাপ দেওয়ার সুযোগ পাবেন। যদি সেটাও হয়, ওটা হয়েছে কিনা আমি বলতে পারবো না, যে সেটাও হয় তাও খারাপ না। আর আমার ক্ষেত্রে সেটা হয়নি। আমি এরপর প্রধানমন্ত্রীর সমালোচনা করেছি, ওখান থেকে বেরিয়ে আসার 1 সপ্তাহের মধ্যে করেছি। আমার কাছে মনে হয়েছে উনি কাজটা ঠিক করছেন। তবে আমি বলেছি এতটুকু আস্থা কি পেয়েছেন? মানে এর আগেও আপনি একবার সম্ভবত ফোন পেয়েছিলেন, জনাব তারেক রহমান আপনাকে ফোন করেছিলেন, তখনও আপনি মনে হয় বলেছিলেন যে আপনার মানে সমালোচনা করতে যেন দেওয়া হয়, সমালোচনা করলে নিরাপদে থাকা যাবে, এই আস্থাটা পেয়েছেন? হ্যাঁ, এটা আমি ওনাকে আবারও স্মরণ করে দিয়েছি যে আমি কিন্তু আপনার আমার সমালোচনা কিন্তু আমি করবো, আপনি আমাকে থামানোর চেষ্টা করেন। উনি বলছেন যে না, আমি আপনাকে এই গ্যারান্টি দিচ্ছি, আপনারা সমালোচনা করবেন, যারাই সমালোচনা করবেন ওদেরকে থামানোর কোনো চেষ্টা আমার গভর্নমেন্ট করবে না। এটা আবার কথা না, আমাদের সবার কথাই বলছি, কারণ আমরা সমালোচনাটাকে এন্টারটেইন করি। আমরা মনে করি যে সমালোচনাটা আপনারা করছেন আমাদের ভালোর জন্য, সরকারের ভালোর জন্য। যাক, এটি একটা খুবই ইতিবাচক অ্যাপ্রোচ হবে নিশ্চয়ই। একটা ছোট করে একটু আসি যে কাঁটাতারের বেড়া, একটু ভারতের প্রসঙ্গে আসি। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী পদে আসীন হবা মাত্রই তিনি বাংলাদেশের সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কথা বলছেন, যেটিকে খুব আমলে নিচ্ছেন না বাংলাদেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলছেন এটি রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের অ্যাপ্রোচ তো না। আসলে বাংলাদেশের অ্যাপ্রোচ কেমন মনে হচ্ছে আর ভারতের অ্যাপ্রোচ কেমন মনে হচ্ছে? আমি পার্সোনালি বলি, কাঁটাতারের বেড়া যদি তারা দিতে চায় আমাদের সমস্যা কি? দেখ না, দেখ, তাদের জমিতে তারা কাঁটাতারে বেড়া দিবে, মাঝখানে শুনলাম কুমির ছেড়ে দিবে, তারপরে শুনলাম সাপ ছেড়ে দিবে, দেখ না, আমাদের সমস্যাটা কি? আমি তো বলি তারা ওয়াল দিয়ে দেখ, এতে যেটা হবে তাদের খরচে দিক করুক, আমার সমস্যাটা কি? এতে বলুন যেটা হবে সীমান্তে আর আমাদের লোকজন গুলি খেয়ে মরবে না, গরু চড়াতে যাবে গুলি খাবে, দরকার নাই। কাঁটাতারে বেড়া থাকলে কি হবে? মানে ওপারে যাওয়ার কোনো স্কোপ নাই। আমি কিন্তু এটাতে খারাপ মনে করি না, ভালো ভালো, খুব ভালো। তবে ওই যে পুশ ইনটা পুশ ব্যাক করার জন্য ওই কাঁটাতারের মধ্যে একটা ছোট্ট উইন্ডো রাখলে ভালো হয়, কারণ ওরা তো আবার পুশ ইন করবে, তোর ওই উইন্ডো খুলে দিয়ে পুশ ইন করবে, সমস্যাটা কি? তবে আমি এতে খুব একটা আনহ্যাপি না, দেখ না। শুনে আমি বলি, শুভেন্দু অধিকারী যে কথাগুলি বলেছেন, উনি তো অনেক কথাই বলেছেন, তখন ওগুলো না বড় দরকার ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে নির্বাচনে জেতার জন্য উনি অনেক কথাই বলেছেন। উনি তো এমন কথা বলেছেন যে উনি ইউনূসকে মানেন না, শেখ হাসিনাই বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, এই শেখ হাসিনা গিয়ে যাবে এই আপনার শাহজালাল বিমানবন্দরে আসবে, তাকে স্যালুট দিয়ে নিয়ে বসানো হবে, কিন্তু তিনি বলেছেন উনি এখন বলবেন, এখন তো বলবেন না, কারণ নির্বাচন তো হয়ে গেছে। নির্বাচনে জেতার জন্য লোক অনেক কথাই বলে। বাংলাদেশেও দেখবেন ইলেকশনে জেতার জন্য একটা গ্রুপ সবসময় এন্টি ইন্ডিয়ান
গুজব তুলে, তাহলে ইলেকশনে জেতার পর কি তারা এসে ইন্ডিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে? বিএনপি তো, বিএনপি পলিটিক্সের মধ্যে এন্টি ইন্ডিয়ান এলিমেন্ট আছে না? আছে তো। বিএনপি জিতছে, জেতার পর বিএনপি পররাষ্ট্রমন্ত্রী প্রথম গেছে দিল্লিতে। ওগুলি নির্বাচনে জেতার জন্য অনেক অনেক কিছু বলে। নির্বাচন যখন গভর্নমেন্ট ফর্ম করে তখন তাদের ইচ্ছা অন্যরকম। শুভেন্দু অধিকারী এগুলি যে এই যে কাটাতারে ব্রাজিলে দেওয়ার জন্য সেই যে জমি দিচ্ছি, এটা কেন? কারণ সেই ইলেকশনের আগে এগুলি বলছিল যে আমি এটা করবো, এটা করবো, এটা করবো, করতেছে। এতে আমাদের বাংলাদেশের দিক থেকে আমি মনে করি না কোনো উদ্বিগ্ন হওয়ার কিছু আছে। তারা করবে, তাদের দেশ তারা করতেই পারে, কিন্তু আরো তাদের দেশের তারা দেখবে না। দেখো একদম স্পষ্ট, মানে আমাদের আপত্তির খুব কারণ না, এটা আপনার বক্তব্যে আপনার বিশ্লেষণে স্পষ্ট হচ্ছে। আর একটা বিষয় যে এরপরে ভারতের মুসলিম নির্যাতন যেটি বেড়ে গেছে বলে বাংলাদেশও একটা কনসার্ন জানাচ্ছে। মামুনুল হক বলছেন যে ভারতের মানে তাদের উদ্দেশ্যে বলছেন, মুসলিমদেরকে উদ্দেশ্য করে বলছেন, তাদের প্রতি সংহতি প্রকাশ করে বলছেন যে নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলো, বিশ্ব মুসলিম তোমাদের সাথে আছে। নাহিদ ইসলাম, সাজিদ আলম তারাও মুসলিম নির্যাতনের কথা বলছেন এবং প্রতিবাদের কথা বলছেন। আমাদের ধর্মমন্ত্রী বলছেন ভারতের নির্যাতন বন্ধে অনুরোধ জানানো হবে। কিন্তু একই রকমভাবে কি যখন মানে খুবই একটা যৌক্তিক ব্যাপার, ভারতে কেন মুসলিম নির্যাতন হবে, কিন্তু একই রকমভাবে যখন ইরানে হামলা হলো, ইরানের মুসলিমরা মরতে শুরু করলো এবং সেটি অনেক মানে গভীরতা অনেক অনেক বেশি, সেখানে কি আসলে ইনাদেরকে এরকম প্রতিবাদী হতে দেখেছেন? সরকারের তো একটা খুবই দায়সারা একটা বিবৃতি ছিল। তখন তো ইনাদের আব্বাজান ট্রাম্প করছে, অসুবিধা দেখি ট্রাম্প করলে কোনো সমস্যা নেই, ওটাতে কোনো সমস্যা নাই। ভাইরে আমি একটা কথা বলি, যদি ইন্ডিয়াতে মুসলিম নির্যাতন হয়, আমি বাংলাদেশ সারাদিন চিৎকার করলে কি নির্যাতন কমবে? মাথায় রেখেন, ভারতের মুসলিমরা নিজেরাই যথেষ্ট তাদের নির্যাতন প্রতিরোধের জন্য। একই কথা আমি বলবো, বাংলাদেশে যখন হিন্দু নির্যাতন হয়, নরেন্দ্র মোদী সারাদিন চিৎকার করলে হিন্দু নির্যাতন কমবে? বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের হিন্দুরাই যথেষ্ট তাদের নির্যাতনকে প্রতিরোধ করার জন্য। বাংলাদেশে হিন্দু নির্যাতনের যে চিত্র ভারতের কিছু কিছু মিডিয়া বারবার বলার চেষ্টা করে, আসলে কি বাংলাদেশের পরিস্থিতি তাই? ভাই আমরা দেশে থাকি, অনেক গুজব, আমাদের হিন্দু বন্ধু অনেক, কাজে এগুলি বলতে ভাই এগুলি কি বলেন তো, এগুলি ভাই পলিটিক্স। এটা ওদেরও পলিটিক্স, এটা আমাদের এখানেরও পলিটিক্স। আমাদের পলিটিক্যাল পার্টিগুলো এগুলো নিয়ে রাজনীতি করে আর কিছু করে। আর নাসিরউদ্দিন পাটোয়ারি সীমান্ত হত্যা নিয়ে তিনি আগে খুব গরম গরম কথা বলতেন। তারাবির নামাজের সময় একবার বলেছিলেন যে তিনি এখন থেকে পরিমিত কথা বলবেন, তাকে নাকি পরামর্শ দিয়েছেন এমনটা, ফলে তিনি পরিমিত কথা বলবেন। এখন তিনি বলছেন যে সীমান্ত হত্যা, একজন কলেজ ছাত্রকে রাতের বেলা ধরে নিয়ে গেছে ভারতীয় খুনি বাহিনী এবং হত্যা করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ওনাদের হাতে তিনি চুড়ি পরিয়ে রাখতে বলছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে লাল চুড়ি পরতে বলছেন এবং বলছেন সীমান্ত রক্ষা করতে না পারলে আপনি একটা ভুয়া জাতীয়তাবাদী। আপনি আসলে কি মনে করছেন সীমান্ত হত্যা নিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য? না, সীমান্ত হত্যা যদি হয় এটা তো আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা, কারণ বিজেপি তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে, তাই না? এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অবশ্যই ব্যর্থতা। এখন তারা এটা নিয়ে কিভাবে হ্যান্ডেল করবে, তাদের উচ্চ পর্যায়ে ভারতের কাছে প্রতিবাদ জানানো উচিত, ভারতের সঙ্গে আলোচনা করা উচিত, যেন এগুলি না ঘটে এগুলি দেখা উচিত। আমাদের সীমান্ত হত্যা করার মতো তোমার কোনো ঘটনা ঘটে না, কিন্তু বাস্তবতা হলো আমাদের প্রচুর বাঙালি আমাদের দেশে বাংলাদেশি সীমান্তে কিন্তু নিহত হয়। ওই অনেক সময় এমনও আছে যে ওই আশেপাশে তো গরু চড়াতে গেছে, ওই দেখে তাদের গুলি করে দেয়। এই ধরনের ঘটনা কিন্তু ভারত ঘটায়, একদম ঘটায় না তা না, ঘটায়। যে এগুলির উপরে সরকারের একটা দৃঢ়তা, একটা দৃঢ় পদক্ষেপ আমি মনে করি নেওয়া উচিত। স্বরাষ্ট্রমন্ত্রী তাছাড়া কি মানে চুরি পড়ার সময় হয়েছে, মানে নাসিরউদ্দিন পাটোয়ারি যেভাবে বলছেন, আপনি কি মনে করেন? এটা পাটোয়ারি সাহেব বলছেন, পাটোয়ারি সাহেব সবকিছু বাড়াই বাড়াই বলেন। পাটোয়ারি সাহেব এটাও বলছেন, মন্তব্য করা মানে পাটোয়ারি সাহেব এটাও বলছেন ইগনোর করেন। ইগনোর, আচ্ছা এটাও কি ইগনোর করবেন? মানে পাটোয়ারি সাহেবের বক্তব্য আমি বলি আপনাকে, পাটোয়ারি সাহেবের কোনো বক্তব্য নিয়ে মন্তব্য করলে পর হয় কি উনি গুরুত্ব পান, উনি মনে করেন বাহ আমি এমন নেতা হয়ে গেছি, আমার কথা বলে কেন পাবেন না? অনেক ভোট পেয়েছেন, তো হেরেছেন কিন্তু অনেক ভোট পেয়েছেন। ভোট পাওয়া তো অনেকেই পায়, সেটা অন্য ব্যাপার। এবং এই ভোট নিয়ে অনেক আলোচনাও আছে, অনেক মন্তব্য আছে, অনেক সন্দেহ আছে, সে আলোচনা আমি যাচ্ছি না। কিন্তু আলটিমেটলি আমি মনে করি যে ওনাকে আমি যতটুকু চিনি, আমি মনে করি যে এই ধরনের কথাবার্তাকে গুরুত্ব না দেওয়া সবচেয়ে উত্তম, ইগনোর করেন।